আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের পাঁচটা 10টা সূত্র আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। মানে সাইন অফ স্ট্রেংথ, যেটা সংক্ষেপে এসওএস বলা হয়, এর 5টা সূত্র, আর SOW যেটা সাইন অফ উইকনেস মানে দুর্বলতার চিহ্ন, এর 5টা। এই 10টা সূত্র আমরা শিখবো। এই 10টা সূত্র যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আপনি 60%-এর বেশি কভার করে ফেলতে পারবেন, যদি সঠিক সময় আপনার চোখে এইটা ধরা পড়ে এবং আপনি সঠিকভাবে সেই সিদ্ধান্ত নিতে পারেন। আর এর আগের ক্লাসে যে জানা হয়েছে যে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস কিসের উপরে কাজ করে, মানে যেটা বলছিলাম যে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মানে এই 10টার ভিতরে যদি আপনার নাও পড়ে, কিন্তু আপনি যদি এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট এর দিকে খেয়াল রাখতে পারেন, আপনার সমস্যা হওয়ার কথা না, ভলিউম নিয়ে সমস্যা হওয়ার কথা না। বহু ট্রেডার আছে যারা শুধুমাত্র ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করেই ট্রেড নেয়, তারা আর কোনো অ্যানালাইসিস করে না। এরকম অনেক ট্রেডার আছে। এখন আমরা বিএসএ শিখতেছি, এর আগে তো আমরা আসল যা শেখার শিখছি, এইটা শিখতেছি আমরা এডিশনালি। তাহলে important rules to identify different type of sign of strength. Sign of strength মানে হচ্ছে যে শক্তিমত্তার চিহ্ন, মানে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এইটা শক্তিটা, এই শক্তির চিহ্ন, সাইন অফ স্ট্রেংথ। SOW যেটা, সেটা হচ্ছে সাইন অফ উইকনেস মানে দুর্বলতার চিহ্ন বা দুর্বলতার লক্ষণ। সাইন অফ স্ট্রেংথ যেটা মানে শক্তিমত্তা, যেটা এইটা কোথায় তৈরি হবে? যখন ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাবে। ইট অকার্স হোয়েন দ্য সাপ্লাই কে দেয়? সেলার। সাপ্লাই এবং সেলার মানে সাপ্লাই দুর্বল হলে সেলার দুর্বল হবে, সেলার দুর্বল হলে সাপ্লাই দুর্বল হবে, একই কথা। যখন সাপ্লাই বা সেলার দুর্বল হয়ে যাবে বা দুর্বল হওয়ার পথে, অন দ্য ওয়ে অফ ডাউন ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ডের শেষে সাপ্লাই কোথায় শেষ হয়? সাপ্লাই যখন বাড়ে যখন, তখন ডাউন ট্রেন্ড শুরু হয়। ডাউন ট্রেন্ড যখন শুরু হয় তখন সাপ্লাই বাড়তে বাড়তে একটা পর্যায়ে সাপ্লাই শেষ হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়। যখন সাপ্লাই এক্সস্টেড হয়ে যাবে, কোথায় এক্সস্টেড হবে? ডাউন ট্রেন্ডের শেষের দিকে যখন সাপ্লাই এক্সস্টেড হয়ে যাবে এবং কি হবে? ডিমান্ড আসা শুরু হবে, গ্রাজুয়ালি ডিমান্ড ইনক্রিজ হবে, আস্তে আস্তে ডিমান্ড ইনক্রিজ হবে, বায়ার আসা শুরু করবে। ডিমান্ড কে নিয়ে আসে? বায়ার নিয়ে আসে। বায়ার কি করে? ডিমান্ড নিয়ে আসে। ডিমান্ড বায়ার একই সাথে থাকে, সাপ্লাই সেলার একই সাথে থাকে, সমার্থক শব্দ, একটার সাথে আরেকটা রিলেটেড। তাহলে বিষয়টা কি হলো? এই যে আমি 5টা যে সূত্র পড়বো, 5টা সূত্র হচ্ছে এরকম একটা ডাউন ট্রেন্ড আসবে, ডাউন ট্রেন্ডের পরে যায় এই ঘটনাগুলো ঘটবে। যখন এই ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো আপনারা বুঝাবে যে মার্কেট এইখান থেকে বাউন্স করতে পারে, সেই লক্ষণগুলো বুঝাবে। এইটাই হচ্ছে সাইন অফ স্ট্রেংথ। কিসের স্ট্রেংথ? যে মার্কেটটা এইখান থেকে রিভার্স করবে এবং এইখান থেকে উপর দিকে নিয়ে যাওয়ার পুরো ঘটনাটা হচ্ছে এরকম যে একটা ডাউন ট্রেন্ডের শেষ হবে যখন, বা শেষ হওয়ার পরে, অন দ্য ওয়ে অফ ডাউন ট্রেন্ড শেষ হওয়ার পথে বা শেষ পর্যায়ে যখন এই চিহ্নগুলো আসবে, তখন আমরা বুঝতে পারবো যে ট্রেন্ড রিভার্স হইতে যাচ্ছে, বা এইখানে যে সেলিং প্রেশার ছিল সেই সেলিং প্রেশার দুর্বল হয়ে গেছে, সাপ্লাই দুর্বল হয়ে গেছে এবং বাইং প্রেশার গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। আর বাইং প্রেশার যখনই গ্রাজুয়ালি ইনক্রিজ হবে, তখনই বাজার পুনরায় উপর দিকে উঠবে। এই সাইকোলজি আমরা সবাই বুঝি। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর সূত্র যেটা পড়বো সেটা হচ্ছে ডাউন থ্রাস্ট শব্দটার অর্থ হয়তো আপনারা জানেন জোর করা মানে চাপ দেওয়া, ধাক্কা দেওয়া। ডাউন থ্রাস্টটা হচ্ছে কি? নিচের দিক থেকে ধাক্কা দেওয়া। কি হবে? ইটস বুলিশ পিনবার মানে আমরা যেটাকে হ্যামার ক্যান্ডেলস্টিক বলি বা বুলিশ পিনবার বলি, এই যে এই ক্যান্ডেলটা। তাহলে এরকম একটা ডাউন ট্রেন্ডের শেষ যখন হবে, ডাউন ট্রেন্ডের শেষ হওয়ার পরে সেইখানে একটা বুলিশ পিনবার তৈরি হবে, অথবা একটা ডোজি বার তৈরি হবে। এরকম একটা ডোজি বার তৈরি হবে, একটা বুলিশ পিনবার অথবা একটা ডোজি বার। এখন আমি এটা ব্ল্যাক করে রাখছি কি জন্য? এইটা লালও হইতে পারে, সবুজও হইতে পারে। বিষয়টা কালার নিয়ে না, বিষয়টা হচ্ছে মানে একটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এটা যখন আমরা সামনে এগোবো তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে একই ক্যান্ডেল ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আচরণ করে। যেই ক্যান্ডেল, ধরেন এই ক্যান্ডেলটা
এই ক্যান্ডেলটা যদি এইখানে থাকে, একটা ডাউন ট্রেন্ডের শেষে থাকে, তাহলে ওর যে ভূমিকা থাকে, ও যদি এই যে মাঝপথে কোথাও তৈরি হয়, ওর সেই ভূমিকা থাকে না। তাহলে ক্যান্ডেলের অবস্থান কোথায় তৈরি হচ্ছে এইটার উপরে অনেকটা কি পুরোপুরি নির্ভর করে বলতে গেলে, যে কোথায় তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করে যে এর কার্যকারিতা কিরকম আসবে। তো এইটা লাল হোক বা সবুজ হোক, সাইকোলজিটা কি? সাইকোলজি হচ্ছে প্রাইস ওপেন হওয়ার পরে কোনো একটা সময় এই পর্যন্ত প্রাইসটা আসছিল, এই পর্যন্ত প্রাইসটা আসছে, আসার পরে এইখান থেকে বায়াররা যখন প্রেশার দিছে, ডিমান্ড যখন বাড়ছে, বায়ার যখন প্রেশার দিছে গ্রাজুয়ালি, তখন এইটা আস্তে 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 উপরে উঠে এইখানে ক্লোজ হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে। এখন হইতে পারে এইটা এইখানে ওপেন হয়েছিল, এইখানে ক্লোজ হয়েছে, অথবা এইখানে ওপেন হয়েছে, এইখানে যায় ক্লোজ হবে, এরকম নিচে নামবে, এরকম ক্লোজ হবে, তখন তো এটা গ্রিন হবে। আর যদি উপরে ক্লোজ হয়, নিচে উপরে ওপেন হয়, নিচে ক্লোজ হয়, তাহলে লাল হবে। এখন এই রকম জায়গায় ক্যান্ডেল সবুজ হইলেও এটা বৈধ, আর লাল হইলেও বৈধ। সাইকোলজিটা হচ্ছে, বা এটা দেখলে বুঝবেন যে এটা একটা সাইন অফ স্ট্রেংথ। কি জন্য? এইখানে যেহেতু প্রাইস এই পর্যন্ত আসছিল, আসার পরে ক্লোজিং এইখানে হয়েছে, মানে সবুজ যদি হয় তাহলে ক্লোজিং এইখানে, যদি লাল হয় তাহলে ক্লোজিং এইখানে, যেইখানেই হোক সেইটা লোয়ের থেকে অনেক উপরে, লোয়ের থেকে অনেক উপরে। যেহেতু লোয়ের থেকে অনেক উপরে, সেহেতু এইটা একটা সাইন অফ স্ট্রেংথ। এখন তাইলে ইটস বুলিশ পিনবার, এরকম একটা বুলিশ পিনবার অথবা ডোজিবার যেটা দেখাইলাম, উইথ অ্যান আলট্রা হাই ভলিউম, মানে অতি অতি উচ্চ ভলিউম, অতি উচ্চ ভলিউম, অর অ্যাবভ অ্যাভারেজ হাই ভলিউম, মানে অ্যাভারেজ ভলিউমের থেকে কিছু বেশি, অনেক বেশি ভলিউম হইতে পারে, অথবা অ্যাভারেজ ভলিউমের থেকে একটু বেশি হইতে পারে। সূত্র দুইটা, একটার সাথে একটা মিলবে, কিন্তু এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের সাথে এই হচ্ছে স্প্রেড, এই হচ্ছে ভলিউম, নামের ভিতরেই আছে ভলিউম স্প্রেড। তাহলে দুইটা সবসময় কম্বিনেশন করতে হবে। কি হবে? এইখানে ছোট অথবা যদি ডোজি হয়, তাহলে তার তো তেমন একটা বডিই থাকে না, তাহলে নো বডি মানে কোনো বডি নাই, অথবা সামান্য বডি, স্প্রেড যেটা বলে, কম স্প্রেড, একটা ডোজি বার অথবা পিন বার, সাথে আলট্রা হাই ভলিউম অথবা অ্যাবভ অ্যাভারেজ ভলিউম। এইখানে আগে পরে যে ভলিউম আছে তার থেকে এটা হয় অনেক বেশি ভলিউম হবে, অথবা অ্যাভারেজ যে ভলিউম তার থেকে একটু ভলিউম বেশি হবে। যদি এরকম হয়, দ্য স্প্রেড এক্সট্রিমলি লো, এখান থেকে আমরা এটা দেখিয়ে আসলাম যে স্প্রেড এক্সট্রিমলি লো মানে অনেক ছোট, ভলিউম ইজ হাই, স্প্রেড কম কিন্তু ভলিউম হাই, ইট মিনস মোর ডিমান্ড ইজ কামিং নিয়ার ফিউচার। যেহেতু এইটা ডাউন ট্রেন্ডের নিচে হচ্ছে, তাহলে এইখানে যদি এটা তৈরি হয়, তাহলে বুঝতে হবে ইট মিনস মোর ডিমান্ড ইজ কামিং ইন নিয়ার ফিউচার, আরো বেশি ডিমান্ড এইখানে আসতেছে। তাহলে বিএসএ কি হবে? বিএসএ প্রিন্সিপাল হচ্ছে স্প্রেড অ্যান্ড ভলিউম শুড বি ইন ইকুয়াল প্রপোর্শন। স্প্রেড এবং ভলিউম সবসময় সমানুপাতিক হারে থাকা উচিত, কিন্তু এইখানে সমানুপাতিক নাই, এখানে একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হয়েছে। কিন্তু এই ডিসএগ্রিমেন্টটা কিন্তু বুলিশ ডিসএগ্রিমেন্ট, এটা বিয়ারিশ ডিসএগ্রিমেন্ট না, বিষয়টা খেয়াল করেন। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, আমাদের যে আমরা যেখানে বেস পয়েন্টটা আইডেন্টিফাই করবো সেইখানেও এরকম একটা ক্যান্ডেল হতে পারে। সেটা যদি হয়তো আপনার জন্য একটা বাড়তি কনফার্মেশন না হলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এখন ভিএসএ পড়তেছি, ভিএসএটা ভিএস এর মতো পড়ি। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ধরেন এইখান থেকে এই একটা প্রাইস ডাউন আসছে, ডাউন আসার পরে এই যে ভলিউমটা দেখেন, মানে এইটা তো একটা ডাউন ট্রেন্ডের পরে এবং সাপোর্টের কাছাকাছি, ডাউন ট্রেন্ডের পরে এবং সাপোর্টের কাছাকাছি। এই ক্যান্ডেলের স্প্রেড কম, মানে শ্যাডো আমি যেইভাবে বলছি সেইভাবেই হইতে হবে এরকম না, বিষয়টা তো এখানে একটা লম্বা শ্যাডো হইতে হবে এরকম না, ডোজিবার হইলেও চলবে, যেটা এখানে বলা আছে যে এটা ডোজিবার হইতে পারে। তাহলে এই একটা ডোজিবার থাকবে, লো স্প্রেড থাকবে, আর সেই সাথে ভলিউমটা আগের তুলনায় বেশি থাকবে। শব্দটা এখানে ইউজ করা হয়েছে যে আলট্রা হাই ভলিউম অর অ্যাবভ অ্যাভারেজ ভলিউম। যদি এই জায়গায় এক্সাম্পলটা একদম পারফেক্ট না, আমরা আরো দেখবো, তখন পেয়ে যাবো। কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন আগে। তাহলে এইখানে ভলিউম ঠিক আছে, সেই সাথে স্প্রেড অনেক কম আছে। এইরকম যখন আপনারা পাবেন, তাহলে এইটা হবে আমাদের যে ডাউন থ্রাস্ট, যেটা এই ডাউন থ্রাস্টের সূত্রে আসবে।
তাহলে এই যে আমাদের 1 নম্বরের যে ক্যান্ডেলটা, এইটা হচ্ছে ডাউন থ্রাস্টের উদাহরণ। এই ভলিউমের সাথে এই ক্যান্ডেলটা মিলবে। 2 নম্বরে সেলিং ক্লাইম্যাক্স, বাংলায় আসে যে বিক্রয়ের শীর্ষবিন্দু। বিক্রয়ের শীর্ষবিন্দু মানে আর কি, আসলে হয় কি, সবকিছুর সব ইংরেজির একদম অ্যাপ্রোপ্রিয়েট বাংলা বলতে গেলে সেটার সাথে সামঞ্জস্য আসে না। সেলিং ক্লাইম্যাক্সটা আপনারা বোঝেন, আগে আমরা ব্যাখ্যায় যাই। ইটস হাই স্প্রেড ক্যান্ডেল, ইটস হাই স্প্রেড ক্যান্ডেল উইথ লোয়ার উইক। হাই স্প্রেড ক্যান্ডেল, হাই স্প্রেড বলতে যে অনেক হাই এরকম না, মোটামুটি হাই, মানে এইটার থেকে হাই, এরকম পিন বারটার না, মোটামুটি একটা একটা হাই স্প্রেড ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলটার স্প্রেড হাই আছে, একটা হাই স্প্রেড ক্যান্ডেল থাকবে, যেই ক্যান্ডেলটায় লোয়ার উইক থাকবে। লোয়ার উইক মানে নিচের দিকে উইক থাকবে, নিচের দিকে উইক থাকবে, এবং সেই উইকটা এই যে বডির তুলনায় 25 থেকে 50% পর্যন্ত হইতে পারে। এই বডির তুলনায় এই উইকের সাইজ 20% থেকে 50% পর্যন্ত হইতে পারে, উইথ আল্ট্রা হাই ভলিউম অন অ্যান অ্যাবভ অ্যাভারেজ ভলিউম। মানে হইল যে অতি উচ্চ পরিমাণের একটা ভলিউম থাকবে, অথবা মানে অ্যাভারেজের থেকে অ্যাবভ কিছু ভলিউম থাকবে। তাহলে কি হবে? The spread is high, volume is ultra high, it means more demand than supply, more demand than supply। বিষয়টা বোঝার চেষ্টা করেন। এইখানেও এইটার মতোই মানে সাইকোলজিটা এইখানে এইটার মতোই কাজ করবে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত আসছিল, তখন কোনো কারণে বা যে কোনো কারণে ডিমান্ড আসছে। ডিমান্ড কে নিয়ে আসছে? বায়ার নিয়ে আসছে। বায়ার ডিমান্ড নিয়ে যখন প্রেশার ক্রিয়েট করছে, তখনই তো নিচে শ্যাডো হয়েছে, নিচে শ্যাডো হয়েছে এবং প্রাইসটা উপরে ক্লোজ হয়েছে, নিচে শ্যাডো হয়েছে, উপরে ক্লোজ হয়েছে। সেই সাথে এইটা কি করছে? ভলিউম কি করছে? ভলিউম সাপোর্ট দিয়ে গেছে, ভলিউম সাপোর্ট দিয়ে গেছে। মানে এইখানে যে ঘটনাটা ঘটছে, দেখেন এইখানেও কিন্তু একটা ডিসএগ্রিমেন্ট ছিল, কিন্তু সেই আমি কথাটা আগেও বলছি যে ডিসএগ্রিমেন্টটা পজিটিভ ছিল। তার মানে কি, এইখানে প্রাইস যখন নিচে আসছে, সেইটা কেউ চায় নাই। যখন এইখান থেকে পুশ করে উপরে উঠানো হয়েছে, তখন ভলিউম বাড়ছে। তার মানে এইখান থেকে পুশ করে উঠানোর পক্ষের লোক বেশি, এইখান থেকে পুশ করে উপরে উঠানোর লোক বেশি। এইটার ক্ষেত্রেও সেই সেম সাইকোলজি, এইখানেও পুশ করে প্রাইসটা উপরে উঠানোর পক্ষে লোক বেশি ছিল, মানে এইখানে বায়ার বেশি ছিল, ডিমান্ড বেশি ছিল, যেই কারণে ভলিউম হাই হয়েছে। যদি সেটা না হতো তাহলে ভলিউমটা কম থাকতো। তাহলে এরকম যখন হবে, তখন বুঝতে হবে যে ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি আছে। এই ঘটনাটা, এই ক্যান্ডেলটা কোথায় আমরা খুঁজবো? এই ক্যান্ডেলটা কিন্তু আমরা এইখানে খুঁজবো না, এইটা খুঁজবো যদি আমার এরকম একটা মোমেন্টামের ভিতরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা সেইটা ভয় পাবো না। ভয় না পায়ে এই সূত্রের সাথে মিলায় আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কন্টিনিউশন অফ রানিং ট্রেন্ড। বিএস এর প্রিন্সিপাল কি হবে? কন্টিনিউশন অফ রানিং ট্রেন্ড। যেই ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডই চলবে। লাল ক্যান্ডেল, লাল ভলিউম দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমরা যদি 2 নম্বরটা দেখি, এই যে দেখেন এইখান থেকে যখন প্রাইসটা এইভাবে মুভ করছে, মুভ করার পরে এই যে একটা ভলিউম আসছে, মানে একটা ক্যান্ডেল আসছে যেটার নিচে উইক আছে এবং সেই সাথে হ্যান্ডসাম একটা ভলিউম আছে। এটা এভারেজ লাইনটা যদি দেন, অ্যাবভ এভারেজ ভলিউম আছে, মানে এইটা যদি এভারেজ হয়, তাহলে এইটা দেখেন অ্যাবভ এভারেজ ভলিউম, এভারেজের অনেক উপরে ভলিউমটা আছে। তাহলে একটা কন্টিনিউয়েশনের ভিতরে ধরেন এইদিকে মার্কেটটা নাই, এইদিকে মার্কেটটা নাই, যখন এরকম একটা কিছু তৈরি হয়, এরকম একটা শ্যাডোর ক্যান্ডেল, এরকম একটা শ্যাডো সহ লাল ক্যান্ডেল, তখন আমরা সাধারণত ঘাবড়ে যাই। কিন্তু সেই সময় যদি আপনি ওই সূত্রের সাথে মিলান, তাহলে দেখবেন যে এই ক্যান্ডেলটা এইখানে ইনভ্যালিড ঠিক না। এইখানে লাল ক্যান্ডেল আছে ঠিকই, কিন্তু সেই লাল ক্যান্ডেলের সাথে এইখানে পুশ করার লোকও আছে, এইখানে পুশ করার লোকও আছে বিধায় এইখানে বডির থেকে ক্যান্ডেল, শ্যাডোর থেকে, স্প্রেডের থেকে শ্যাডো অনেক বেশি আছে। তাহলে একটা এই যে সেলিং ক্লাইম্যাক্স, এই সেলিং ক্লাইম্যাক্স তৈরি হবে একটা রানিং ট্রেন্ডের ভিতরে। আর যেটা আমরা ডাউন থ্রাস্ট বললাম, সেইটা হবে একটা ডাউন ট্রেন্ডের শুরুতে সাপোর্ট জোনের কাছাকাছি এটা তৈরি হবে। আর
যেটা সেলিং ক্লাইম্যাক্স বললাম, এই যে ক্যান্ডেলটা, এই সেলিং ক্লাইম্যাক্সটা তৈরি হবে একটা রানিং ট্রেন্ডের বা রানিং মোমেন্টামের ভিতরে, এবং এইটার থেকে বোঝা যাবে যে এইটা কন্টিনিউয়েশন, মানে ট্রেন্ডের কন্টিনিউয়েশন সাইন। ওইটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। 3 নম্বরে বলা হচ্ছে বেয়ারিশ ইফোর্ট গ্রেটার দ্যান বেয়ারিশ রেজাল্ট। বেয়ারিশ ইফোর্ট গ্রেটার দ্যান বেয়ারিশ রেজাল্ট। বেয়ারিশ প্রচেষ্টার চেয়ে বেয়ারিশ ফলাফল বেশি। ইফোর্ট আর রেজাল্ট, ইফোর্ট আর রেজাল্ট বিষয়টা আপনারা কিন্তু খেয়াল করবেন, এখানে আমি লিখে দিছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। ইফোর্ট বলতে ভলিউম বোঝাবে, আর রেজাল্ট বলতে স্প্রেড বোঝাবে। ইফোর্ট বলতে ভলিউম বোঝাবে, মানে প্রচেষ্টা হচ্ছে এইটা, প্রচেষ্টা এইটা দিয়ে চেষ্টা করা হয়েছে। যে কোনো ঘটনায় ক্যান্ডেল যাই তৈরি করুক না কেন, সেটা তো কেনা বেচার মাধ্যমে করা হয়। ক্যান্ডেল তৈরি হয় আপনার ট্রানজাকশনের মাধ্যমে, সেইটা আপনার প্রাইস কমুক অথবা বাড়ুক, যেটাই হোক, ট্রানজাকশন যদি না হয় প্রাইস তো এক জায়গায় দাঁড়ায় থাকবে। তাহলে ইফোর্ট কোনটা? ইফোর্ট হচ্ছে ভলিউম, যেটা দিয়ে ঘটনা ঘটানো হয়, যেটা দিয়ে কি করা হয়, চেষ্টা চালানো হয়। তাহলে ইফোর্ট হচ্ছে ভলিউম, আর রেজাল্ট হচ্ছে স্প্রেড। এইটা দিয়েই এইটা ঘটানো হয়েছে, এইটা দিয়ে এইটা ঘটানো হয় বিদায় এইটাকে বলা হবে ইফোর্ট, এইটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, দুইটা গোলাই ফেললেন না। তাহলে এই যে 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রে বলা হচ্ছে যে বিয়ারিশ প্রচেষ্টার চেয়ে বিয়ারিশ ফলাফল বেশি। বিয়ারিশ প্রচেষ্টার চেয়ে বিয়ারিশ ফলাফল বেশি। এখন এই জায়গাটায় কিন্তু আলোচ্য ক্যান্ডেল হচ্ছে এইটা, ভলিউম এইটা কিন্তু দেওয়া হয়েছে প্রিভিয়াসটার সাথে তুলনা করার জন্য। প্রিভিয়াসটার সাথে তুলনা করার জন্য এইটা দেওয়া হয়েছে, এটা দেখে বিভ্রান্ত হবেন না। আলোচ্য ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, আলোচ্য ভলিউম হচ্ছে এইটা। এখন এইটা হচ্ছে হাই স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল। হাই স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল, এখানে অনেক চওড়া বডির একটা ক্যান্ডেল থাকবে, হুজ স্প্রেড ইজ হায়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল। হায়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল, পূর্বের ক্যান্ডেলের থেকে এর স্প্রেড বেশি থাকবে। পূর্বের ক্যান্ডেলের থেকে স্প্রেড বেশি থাকবে, বাট ভলিউম ইজ লোয়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল। এই ক্যান্ডেলের সাথে পূর্বের ক্যান্ডেলের যে ভলিউম থাকবে তার থেকে এইখানে স্প্রেড বেশি হইলেও, স্প্রেড বেশি হবে ঠিকই, কিন্তু ভলিউম কম হবে। যার ফলে কি হবে? একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হবে, একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হবে। তাহলে ভিএস এর কি দাঁড়াবে? নো ইফোর্ট। নো ইফোর্ট মানে ভলিউম তেমন একটা নাই, নো ইফোর্ট মানে নো ইফোর্ট ঠিক না, লাইট ইফেক্ট, লাইট ইফোর্ট এরকম, মানে কম ইফোর্ট, মানে ভলিউম কম, রেজাল্ট বা স্প্রেড অনেক বেশি। তাহলে ভিএসএ যেটা, সেইখানে বলা হচ্ছে যে নো ইফোর্ট মানে ভলিউম কম, বাট দেয়ার ইজ এ রেজাল্ট। এখানে একটা রেজাল্ট হয়েছে, ভলিউম নাই কিন্তু একটা রেজাল্ট দেখা যাচ্ছে। রেজাল্টটা কি? যে স্প্রেডটা অনেক চওড়া, ইভেন প্রিভিয়াস ক্যান্ডেলের থেকেও চওড়া। তাহলে এইটা যদি হয়, ইট মেক্স ডিসএগ্রিমেন্ট বিটুইন প্রাইস অ্যান্ড ভলিউম। এইটা প্রাইসের সাথে এবং ভলিউমের একটা ডিসএগ্রিমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। যদি এই স্প্রেডের সাথে এই স্প্রেডের মিল থাকতো, তাহলে এই ভলিউমটা কমপক্ষে এতখানি হইতে হয়। যেহেতু সেইটা হয় নাই, সেহেতু এটা ডিসএগ্রিমেন্ট। যখন এই ডিসএগ্রিমেন্ট তৈরি হবে বিটুইন প্রাইস অ্যান্ড ভলিউম, তখন কি হবে? এইটার থেকে আমরা বুঝবো ইট মিনস ডিমান্ড দেন সাপ্লাই। ইট ইনক্রিজ ডিমান্ড দেন সাপ্লাই। ইট ইনক্রিজড ডিমান্ড দেন সাপ্লাই। সাইকোলজিটা বুঝি। এইটাও তৈরি হবে একটা রানিং ট্রেন্ডের মাঝখানে, এইটাও তৈরি হবে একটা কন্টিনিউয়েশন ট্রেন্ডের বা মোমেন্টামের মাঝখানে। তাহলে একটা কন্টিনিউয়েশন মোমেন্টাম ধরেন গ্রিন, একটা ঊর্ধ্বমুখী মোমেন্টাম, যেটাকে সবুজ ক্যান্ডেল সবুজ ভলিউম দিয়ে উপর দিকে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে মাঝপথে এরকম একটা ক্যান্ডেল তৈরি হইলো। তাহলে আমরা স্বাভাবিকভাবেই ভয় পাই যাই যে এত বড় একটা সেলিং ক্যান্ডেল, আমি এখান থেকে বের হয়ে যাই। কিন্তু সেই সময় যদি আপনার এই সূত্রের কথা মনে পড়ে এবং আপনি সেই সূত্রটা মিলাইতে পারেন, তাহলে আপনার আর ওইখানে ভয় নেই। কেন ওইখানে আপনি দেখবেন যে মানে সাইকোলজিটা হচ্ছে, এইখানে একটা সেলিং প্রেশার আসছে, ঠিক আছে, এইখান থেকে প্রাইসটা ধরেন এইটা 20 টাকা ছিল, এখান থেকে কমায় 22 টাকায় নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই প্রাইসে কেউ সেল করতে চায় নাই। যেহেতু সেল করতে চায় নাই, ভলিউম কম আসছে, ইফোর্ট কম, নো ইফোর্ট, কিন্তু রেজাল্ট অনেক বড় দেখা যাচ্ছে। তাহলে রেজাল্ট অনেক বড়, ইফোর্ট অনেক কম, ডিসএগ্রিমেন্ট। যখন ডিসএগ্রিমেন্ট হবে, তাহলে এই যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডই কন্টিনিউ হবে, সেই ট্রেন্ড কন্টিনিউ হবে
তার ব্যত্যয় ঘটবে না। তাহলে আমরা বাস্তবে দেখি, ধরেন এই একটা রানিং ট্রেন্ড চলতেছে, রানিং ট্রেন্ডের মাঝখানে দেখেন এই যে এই ক্যান্ডেলটা খেয়াল করেন, আর এই ভলিউমটার সাথে মিলান। রানিং একটা ট্রেন্ড চলতেছে, চলার পরে এইখানে হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল চলে আসছে। যখন একটা রেড ক্যান্ডেল আসছে এবং সেই ক্যান্ডেলের বডি প্রায় এই ক্যান্ডেলের থেকে বড়, এইখানে আমি যদিও ড্রয়িং করে দেখাইছি অনেক বড়, কিন্তু এখানে পুরো বড় হয় নাই। ওই বড় হইলেও কোনো সমস্যা নাই, আর সমান হইলেও কোনো সমস্যা নাই, মানে কনসেপ্টটা বুঝেন। কিন্তু মানে কনসেপ্টটা হচ্ছে কি, সাইকোলজিটা কি হচ্ছে যে এইখান থেকে সেল প্রেসার দিয়ে প্রাইসটা এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ইভেন এর থেকেও আরেকটু নিচে নামানো হয়েছিল, যেমন এটা এইখানে ওপেনিং ছিল আপনার 40 টাকা 50 পয়সা, নিয়ে আসা হয়েছে 38 টাকা 80 পয়সায়। একটা পর্যায়ে এটা 38 টাকা 50 পয়সায় নিয়ে গেছিল, মোটামুটি ক্লোজ হয়েছে 38 টাকা 90 পয়সায়। কিন্তু এই যে প্রাইসটা কমায় নিয়ে আসছে 40 টাকা 50 পয়সা 38 টাকা 80-90 পয়সা, এই যে প্রাইসের ডিফারেন্সটা, মানে এই যে প্রাইসটা কমায় নিয়ে আসছে, কিন্তু সেই কম প্রাইসে কেউ সেল করতে রাজি না, যেই কারণে এইখানে কি ইফোর্ট কম, রেজাল্ট বেশি, তাতে কোনো সমস্যা নাই, মূল হচ্ছে ইফোর্ট। তাহলে এরকম একটা রানিং ট্রেন্ডের ভিতরে, এরকম একটা কন্টিনিউয়েশন ট্রেন্ডের ভিতরে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা সেটা দেখে ভয় পাবো না। এই সূত্রের বেসিসে আমরা জানবো যে এইটা দিয়ে আমাদের একটা ভীতি তৈরি করা হচ্ছে, কিন্তু আসলে এইটা ভীতিকর কোনো বিষয় না। যদি এইখানের ভলিউমটা এই ভলিউমের থেকে বেশি হইতো বা সমান হতো, তাহলে আমরা ভয় পাইতাম। কিন্তু এইখানে হঠাৎ করে দেখেন এই ভলিউমের থেকে অনেক কম ভলিউম। এরকম যখন অনেক কম ভলিউম আসবে, তখন এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। চার নম্বরে আসে বিয়ারিশ ইফোর্টস। কি আপনারা কি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। হ্যাঁ ভাই, 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে বিয়ারিশ প্রচেষ্টার চেয়ে বিয়ারিশ ফলাফল বেশি। সরি, এটা তো পড়াইলাম। এইটা হচ্ছে বিয়ারিশ প্রচেষ্টার চেয়ে বিয়ারিশ ফলাফল কম, মানে এই যে সূত্রটা, এই সূত্রটার একদম ঠিক বিপরীত সূত্র। এই সূত্রটার ঠিক বিপরীত সূত্রটা কি? ইটস লো স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার স্প্রেড দেখেন অনেক ছোট, কোনটার তুলনায়? প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় স্প্রেড কম, কিন্তু ভলিউম এটা লো স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল হুজ স্প্রেড ইজ লোয়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল স্প্রেড। পূর্বের ক্যান্ডেলের স্প্রেডের থেকে স্প্রেড কম, বাট ভলিউম ইজ হায়ার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল ভলিউম। ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে এই যে ভলিউমটা তার থেকে বেশি। এখন এইখানে স্প্রেড কম হয়েছে, এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলের স্প্রেড কম হয়েছে ঠিকই, কিন্তু এইখানে ভলিউম বেশি হয়েছে। তার মানে দাম যতটুকুই কমুক না কেন এইখানে কিন্তু একটা সাপোর্ট সে পাইছে। তাহলে মেড অ্যান ইফোর্ট, মানে ভলিউম দিয়ে একটা ইফোর্ট করছে, বাট নো রেজাল্ট। এইখানে চেষ্টা করা হয়েছে, অনেক ভলিউম দিয়ে চেষ্টা করা হয়েছে এইখানে দামটা ফেলানোর জন্য, কিন্তু খুব একটা কিছু ঘটে নাই। মানে যত বড় প্রচেষ্টা চালানো হয়েছে তত বড় রেজাল্ট আসে নাই, তাহলে ইট মেক্স ডিসএগ্রিমেন্ট বিটুইন প্রাইস এন্ড ভলিউম। এইটাও একটা ডিসএগ্রিমেন্ট, এইখানে যেরকম ডিসএগ্রিমেন্ট ছিল এইটাও একটা ডিসএগ্রিমেন্ট। ইট কজেস দ্য প্রাইস উইল রাইজ ইন ফিউচার। এরকম যদি হয় পরবর্তীতে এইটা আবার তার পূর্বের ট্রেন্ডেই ফিরে যাবে, এবং এই ঘটনাটাও ঘটবে কোনো একটা ট্রেন্ডের মাঝখানে, কন্টিনিউয়েশন মোমেন্টামের মাঝখানে। তাহলে এইটা আমরা দেখি, ধরেন এই যে রানিং যে ট্রেন্ডটা চলতেছিল, রানিং ট্রেন্ডের মাঝখানে এই যে স্প্রেড, এই ক্যান্ডেলের স্প্রেডের থেকে এই ক্যান্ডেলের স্প্রেড কম, কিন্তু এইখানে ভলিউমটা আমি আপনাদের সঠিকভাবে দেখাইতে পারি নাই। এইখানে ভলিউমটা এইটার থেকে বেশি হওয়ার কথা। ধরেন এইখানে যদি আসি, এইখানে আসলে উদাহরণটা একদম পারফেক্ট হয় না, পুরো পারফেক্ট না, এটা স্প্রেড কম, কিন্তু এইখান থেকে মার্কেট পড়ছে। আচ্ছা, আমরা আগে সূত্রটা পড়ি, এরপরে আমরা আরো খুঁজে করে দেখবো।
তাহলে কি হবে, এই স্প্রেডের থেকে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের স্প্রেডের থেকে স্প্রেড কম হবে কিন্তু ভলিউম বেশি হবে। ভলিউম কি হবে, হাই হবে অথবা অ্যাবভ অ্যাভারেজ ভলিউম হবে। যদি এইটা হয় তাহলে এইটা এইখানে কি বোঝাচ্ছে, যে এইখানে বোঝা যাচ্ছে যে ইফোর্ট দেওয়া হয়েছে, ভলিউম দিয়ে ইফোর্ট দেওয়া হয়েছে কিন্তু এখানে রেজাল্ট আসে নাই। এইখানে যেই পরিমাণ ইফোর্ট দেওয়া হয়েছে কিন্তু রেজাল্ট আসছে মাত্র কত, 56 টাকা 80 পয়সা আর 55 টাকা 50 পয়সা, 1 টাকা 30 পয়সার একটা ইফোর্ট আসছে, রেজাল্ট আসছে, কিন্তু ইফোর্ট ছিল অনেক বেশি। এই ইফোর্টটা কত ছিল, ভলিউম 1.808 মিলিয়ন ভলিউম দিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ঘটনা সেইভাবে ঘটে নাই। 5 নম্বরে হচ্ছে নো সাপ্লাই বার। নো সাপ্লাই বার, ইটস লো স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল, লো স্প্রেড বিয়ারিশ ক্যান্ডেল whose volume is lower than previous 2 ক্যান্ডেল ভলিউম। এতক্ষণ এক ক্যান্ডেলের ভলিউম দেখছি, এখন হচ্ছে 2 ক্যান্ডেলের ভলিউম দেখব। তাহলে কি হবে, এরকম একটা লো স্প্রেড ভলিউম, এই সূত্রেরই প্রায় কাছাকাছি এই সূত্রটা। তাহলে এরকম একটা লো স্প্রেড ক্যান্ডেল আসবে, লো স্প্রেড ক্যান্ডেল আসবে যার স্প্রেড প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের থেকে কম, 2টা ক্যান্ডেলের থেকে কম, কিন্তু ভলিউম সেই সাথে ভলিউমও পূর্বের দুইটা ক্যান্ডেলের সাথে যে ভলিউম ছিল এইটার সাথে এর স্প্রেডও কম ভলিউমও কম, এক কথায় সহজে বুঝেন, স্প্রেডও কম ভলিউমও কম। তাহলে এইটা কি বোঝায়, ল্যাক অফ বোথ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে এইখানে কিছুই ঘটে নাই, সাপ্লাইও নাই ডিমান্ডও নাই, যেই কারণে এইরকম একটা প্রাইসের মোমেন্টাম হলেও ছোট একটা মোমেন্টাম সাথে ছোট একটা ভলিউম, কন্টিনিউশন ট্রেন্ড মোমেন্টাম, মাঝখানে এরকম একটা ঘটনা ঘটছে, এইখানে এইরকম যে দাম কমছে, এতে সেলারও নাই বায়ারও নাই, যার কারণে ছোট্ট একটা ভলিউম তৈরি হয়েছে। যদি এরকম হয়, ইটস কন্টিনিউশন সিগন্যাল নট রিভার্সাল সাইন, মানে এইটা রিভার্সাল সাইন না যে এরকম হওয়ার পরে এখান থেকে প্রাইস নিচে আসবে, ঘটনা সেরকম না। ঘটনা হচ্ছে এই ট্রেন্ড যেভাবে চলতেছে সেইভাবেই চলবে, এইখানে জাস্ট একটু পজ নিল আর কি। তাহলে নো সাপ্লাই বার ইজ ইফেক্টিভ অনলি আফটার বুলিশ মোমেন্টাম। আফটার বলতে এইখান থেকে শুরু হওয়ার পরে এরকম ঘুরায় না, এরকম শুরু হওয়ার পরে মাঝখানে কোনো একটা জায়গায় যদি এরকম ঘটনা ঘটে যে একটা ক্যান্ডেল তৈরি হবে যার স্প্রেড পূর্বের 2টা ক্যান্ডেলের স্প্রেডের থেকে কম, এবং একটা ভলিউম তৈরি হবে যার যে ভলিউমটা পূর্বের 2টা ভলিউমের থেকে কম, এরকম হলে এইটাকে বলা হবে নো সাপ্লাই বার। নো সাপ্লাই বার। এটাও পারফেক্ট উদাহরণ না। দেখেন এইটার স্প্রেডটা কম, এইটার থেকে, এখানে পরপর 2টার থেকে মিলে নাই, একটার থেকে মিলছে, তো এইটার থেকে এইটার স্প্রেড কম, এইটা আপনারা একটু কনসিডারেশনে দেখেন, আমি পরে খুঁজে আবার বের করতেছি। কিন্তু সূত্রটা হচ্ছে যে এই ক্যান্ডেলের থেকেও স্প্রেড এইটা কম হবে, এইটার থেকেও এইটার স্প্রেড কম হবে, ভলিউম এইটার থেকেও কম হবে, এইটার থেকেও কম হবে, এইটার ভলিউম দেখেন কম আছে। তাহলে এইখানটায় যেটা আমরা বুঝবো সেইটা হচ্ছে এইভাবে ট্রেন্ড যাওয়ার পরে যখন এরকম একটা তৈরি হবে, মানে প্রাইস এখান থেকে ডাউন করার চেষ্টা করা হবে কিন্তু কোনো ইফোর্ট তেমন একটা নাই, রেজাল্টও তেমন একটা নাই, তখন এখানে বুঝতে হবে যে সাপ্লাইয়ারও এখানে নাই, ডিমান্ডও এখানে নাই, সাপ্লাইয়ারও নাই বায়ারও নাই, যার কারণে এরকম একটা প্রাইস পজ নিয়ে তারপরে সেটা যে পূর্বের ধারা সেইটা কন্টিনিউ করছে। তাহলে এই হলো আমাদের সাইন অফ স্ট্রেংথের 5টা সূত্র। সাইন অফ স্ট্রেংথের 5টা সূত্র হলো এই।